বাংলা বলছে বিরতির পর ফিরে এলাম। এমন একটা দিনে আজকে বাংলা বলছে করছি। আজ আন্তর্জাতিক মেহনতি মানুষের দিবস, শ্রমিক দিবস। প্রথম পর্বে প্রান্তিক মানুষের কথা। সত্যি কোভিড পরিস্থিতিতে সমাজে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশার ছবি আমরা প্রথম দফায় দেখেছিলাম, এবং ক্রমশ কাজ হারানো মানুষ, বিভিন্ন বর্গের কাজ হারানো মানুষ, তাদের কিন্তু এক চরম দুঃখ যন্ত্রণার প্রতি যাচ্ছে। একটু হালকা হবেন সেই জন্য দিলাম শিবরাম চক্রবর্তী, এই বাংলার অতি প্রিয় লেখকদের একজন। তিনি বলছেন, গায়ে জোর নেই বলে রিক্সা টানতে পারি না, তাই কলম টানি। কলমের প্রতি টান আমার ওইটুকুই, লিখতে আমার একটুও ভালো লাগে না। লিখতে মেহনত, বহু পরিশ্রমের ফল, সেই লেখার গা থেকে ঘাম মুছতে আবার মেহনত। আদৌ সাহিত্যিক নই আমি, মেহনতি জনতারই একজন, মজদুরের স্বগোত্র মুটেও বলতে পারেন। মাথায় মোট ফেলেই আমার খাওয়া, মোটামুটি লিখে মোটের উপর কিছু পেয়ে যাওয়া। শ্রমিক দিবসের অভিনন্দন জানিয়েছিলেন এইভাবে একদিন শিবরাম চক্রবর্তী। কত অন্তর্দৃষ্টি সম্পন্ন বাংলার এই সাংস্কৃতিক ভাণ্ডার, যে বোধ, সেই বোধের ভাণ্ডার প্রতি মুহূর্তে। আগামীকাল আরেক বরেণ্য বাঙালি, যার সিনেমা বলা যায় যে তার সিনেমার মাধ্যমেই বাংলা ভাষায় নির্মিত সেই সিনেমাই ভারতীয় সিনেমা হয়ে গোটা পৃথিবীতে প্রথম আলোড়ন ফেলে দিয়েছিল। সত্যজিৎ রায় জন্মদিনে আগামীকাল বাংলার রায় বেরোবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আর রয়েছি। আমাদের সঙ্গে আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যোগ দিয়েছেন। তিনি আসছেন আমাদের মধ্যে যোগ দিতে। আমি আসবো প্রত্যেকের কাছে আবারও আরেকবার করে। আমরা শুনলাম কোহিনূরের বক্তব্য, মহানন্দা কাঞ্জিলাল। হ্যাঁ বলুন সুজিতদা, প্রশ্নটা এটাই যে কোহিনূর যেটা বলছে যে 365 দিন যারা থাকে, ওদের বক্তব্য যে 365 দিন আমরা মানে থেকেছি। একটা জিনিস খুব মানুষের মধ্যে খুব ভালোভাবে দাগ কাটে, সেটা হচ্ছে ভরসা। ভরসাটা খুব কিন্তু মানে যদি কমোডিটির জায়গা থেকে বলি, ভরসা একটি বিক্রিযোগ্য পণ্য। মানে যে পণ্যের উপর আমার ভরসা বেশি, সেই পণ্যটাই কিন্তু মানুষ বেশি নেয়। এটাও ঘটনা। তো তৃণমূল মনে হয় ভরসার ব্যাপারটাকে খুব পেগিং করে আর কি, মানে তারা ভরসা মানে জাগাতে চায়। কিন্তু সত্যি কি এই নির্বাচনে আপনি উত্তরবঙ্গ, বিশেষ করে আমার খুব হচ্ছে প্রথম 3টে দফায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই যে জায়গাটায় কিন্তু ভারতীয় জনতা পার্টি খুব এক্সপেক্ট করছে। আপনার কি মনে হয় এই জায়গাটা সম্পর্কে? হ্যাঁ, এই জায়গাটা তো যেটা বললাম যে 2019-এ এই পার্টিকুলার এই রিজিয়নে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেছে, এটা আমরা দেখেছি। তার আগে আমি একটু অনির্বাণ বাবুর কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি, যেটা উনি বললেন যে এই ভোটটায় 1400 কোটি টাকা মানে খরচা হয়েছে শুধু ভোট এক্সপেন্ডিচার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এটা কিন্তু এই এতগুলো দফায় ভোট হওয়ার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে যে রাজ্যের দফা এবং কেন্দ্রীয় বাহিনী এবং বুথের সংখ্যা বাড়ানো, এইগুলোর জন্য। আর আরেকটা কেন বলছি এই কথাটা, এর পরিপ্রেক্ষিতে যে কোভিডে রাজ্যের তহবিলে আছে এখনো পর্যন্ত অ্যারাউন্ড 150 কোটি, মানে 150 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন যে রাজ্য সরকারকে কত বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে একটা স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য। এই হচ্ছে অবস্থা। এবারে আসছি যে উত্তরবঙ্গের এই অংশটা এবং জঙ্গলমহল, যেটা আপনি বললেন, এখানে বিজেপি 2019-এ ভোট পেয়েছে। এটার মূল যে কারণ, সেটা তো অনেকগুলো ফ্যাক্টার্স আছে। তার মধ্যে একটা তো অবশ্যই যে ধর্মীয় মেরুকরণ একটা ফ্যাক্টর, এবং বামপন্থীদের ভোটের একটা বড় অংশ বিজেপি পেয়েছে, এটাতে কোনো দ্বিমত নেই। সব জায়গা থেকেই একই কথা উঠে আসছে। এবার উন্নয়নের যে কথাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপি এখানে যে ক্যাম্পেনিংটা করেছে, সেটা খুব গর্জাস ক্যাম্পেনিং করার চেষ্টা করেছে, যেখানে এত রোড শো, মিটিং, মিছিল। কিন্তু যে ইস্তেহারটা তারা প্রকাশ করেছে যে পশ্চিমবঙ্গের জন্য তারা কি করতে চায়, সেটাতে কিন্তু খুব নতুন কিছু আমরা পাইনি। মানে তৃণমূলের ইস্তেহারে যেগুলো রয়েছে জনকল্যাণমুখী, তারই কিছুটা রিপিটেশন একটু অদল বদল করে। কাজে আমার মনে হয়নি যে খুব একটা নতুন কিছু তারা প্রমিস করতে পারছে পশ্চিমবঙ্গের জন্য। এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়েই কিন্তু তাদের কথাবার্তা, আয়ুষ্মান ভারতই বলুন, মানে সেগুলো নিয়েই তারা কিন্তু এখানে লড়াই করার চেষ্টা করেছে।
ওয়ারাস তৃণমূল সরকার প্রথম থেকেই যে জনকল্যাণমূলক যে কাজগুলো তৃণমূল সরকার করে এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, যেরকম কন্যাশ্রী তো সেটার প্রভাব কি আপনি মনে করেন বাঁকুড়া অবশ্যই। আমি একটা কথা অবশ্যই, বলছি just, হ্যাঁ, অবশ্যই। মানে যত রকম প্রকল্প রাজ্য সরকার হাতে নিয়েছিল তারপরেও আমি বলবো এই লাস্টে এই দুয়ারে সরকার এবং তার স্বাস্থ্যসাথী প্রকল্প যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বা পৌঁছে দেওয়ার জন্য যেরকমভাবে ক্যাম্পেনিং করা হয়েছে সেটা কিন্তু এইবারের ভোটে একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। 2019-এর ভোটের পরে তার আগেও কিন্তু এইসব মানে ধরুন পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্পগুলো ছিল তার মধ্যে কন্যাশ্রীর মতো প্রকল্প যেটা বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যা প্রকল্প ছিল তারপরে এই দুয়ারে সরকার এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী যেভাবে পশ্চিমবঙ্গের মহিলাদেরকে এম্পাওয়ার্ড করেছে, তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যেরকমভাবে মহিলাদেরকে এম্পাওয়ার্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এইটা হয়তো আগামী দিনে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। শুধু তাই নয়, যে যেহেতু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ বিরোধী দল এনেছে, তার মধ্যে দুর্নীতি একটা বড় ইস্যু, আমার মনে হয় সেইখান থেকেই কিন্তু এই দুয়ারের সরকার যাতে একেবারে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সরকারকে একেবারে গ্রাউন্ড লেভেলে সার্ভিস দেওয়ার বার্তা আমি তৃণমূল সরকার দিতে চেষ্টা করছে। একটা কথা, যে প্রকল্পগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো রকমভাবে কোনো ক্ষোভ নেই। ক্ষোভটা কোথায় ছিল, যে সেটা ঠিক রকমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, হয়তো তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, সেই জায়গাটাকে যদি মেরামত করা যায়, সাধারণ মানুষের কাছে বেনিফিশিয়ারিজ যারা তাদের কাছে যদি সেই প্রকল্পগুলো চলে আসে, তার টাকা পাওয়া যায়, তাহলে কিন্তু প্রান্তিক মানুষদের উপকার হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই দুয়ারে সরকার বা স্বাস্থ্যসাথী কার্ড বা নানা রকম প্রকল্প দিয়ে সাধারণ মানুষকে খুশি রেখে পশ্চিমবঙ্গের উন্নয়নের জোয়ার আসবে না। উন্নয়নের জোয়ার আনতে গেলে কিন্তু ভারী শিল্পের একটা অগ্রগতি আমাদেরকে দেখাতে হবে। আমরা এর আগে অনেকবার শুনেছি যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। কিন্তু তারপরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক রকম মানে বাধ্যবাধকতা ছিল, সেটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কিন্তু জমি নীতির সফল মূল্যায়ন হয়নি। এই সবগুলোকে দেখুন, যদি আমরা নতুনভাবে ভারী শিল্পের থেকে যদি ধরা যাক, পশ্চিমবঙ্গ যদি আগামী দিনে মানে বিজনেসের মানে একটা হাবের কথা যেমন বিজেপি বলেছে, যদি শিক্ষার একটা হাব হয়ে ওঠে, মানে ইন্টারন্যাশনাল মাপে যদি চলে যায় একটা মানে ইউনিভার্সিটি বা এখানকার ইয়ে বা হেলথের ক্ষেত্রে যেটা দক্ষিণ ভারত করতে পেরেছে এই কোভিড উত্তর পরিস্থিতিতে, কেননা এই কোভিডের কিন্তু অভিঘাত বহু বছর থেকে চলবে নানা ধরনের, কারণ এই ভাইরাসটি কোন কোষে গিয়ে কীরকম নিয়ে সেখানে মিউটেট করে কি পরিস্থিতি, অর্থাৎ উচ্চমার্গের যে চিকিৎসা ব্যবস্থায় সেটা কি ভারী শিল্পের থেকে একটু বেশি বেশি এফেক্টিভ হবে? কারণ পশ্চিমবঙ্গের মূল ভিত্তি তো মেধা সত্ত্ব এবং এগ্রিকালচার। একদম, শিক্ষাটাকেও কিন্তু আজকে শিল্পায়ন মানে শিল্পায়নের পরিবেশে যদি দেখেন, শিক্ষা নিয়েও কিন্তু এখন শিল্প হচ্ছে। এইটাই কোনো মানে আমি বলছি না যে ভারী শিল্পই একমাত্র করতে হবে, ভারী শিল্প বারবার ভারী শিল্প এগ্রিকালচার না, এগ্রিকালচারকে বেস করেও কিন্তু শিল্পায়ন হচ্ছে। আমি একটু কোহিনুর মনে কিছু বলতে চাইছে, অ্যাড করতে চাইছে। হ্যাঁ, যেরকম আমি একটা কথা বলতে চাই সুজিতদা, আমি একটা কথা বলতে চাই যে আপনি খুব রাইট কথা বলেছেন যে এডুকেশনকে নিয়ে, যেরকম কলকাতা এত বড় মেট্রোপলিটন সিটি, এখানে একটা আইআইটি নেই কেন? কাজে এই ধরনের জিনিস তো করা যেতেই পারে, তাহলে তো আমরা সব দিক দিয়ে আমরা শিক্ষাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, কোহিনুর দেখুন, যদি আমাদের বলে অর্থনীতির কথা, আমাদের পশ্চিমবঙ্গ আমরা জানেন যে 6 নম্বর পজিশনে আছি আমাদের ডোমেস্টিক প্রোডাকশনের ক্ষেত্রে, জিডিপির ক্ষেত্রে, এবং আমরা এই 6 নম্বর থাকা সত্ত্বেও আমাদের কিন্তু রেকর্ড যে আমরা প্রায় 56% আমাদের এই জিএসডিপি আসে হচ্ছে সার্ভিস সেক্টর থেকে। এবং আপনারা জানেন যে অর্থনীতির এই প্যারামিটারটা আছে, আমাদের মহানন্দা কাঞ্জিলাল আছেন মাননীয় অধ্যাপিকা, তিনি আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে, যে কোনো অর্থনীতি তার পলিশনেস, তার যতটা ভালো পলিশড হয়, তার ম্যাক্সিমাম ইনকাম এবং ম্যাক্সিমাম লেবার যদি তার টারশিয়ারি সেক্টর থেকে আসে, সার্ভিস সেক্টর থেকে আসে। কলকাতার প্রায় 83% এমপ্লয়মেন্ট, এটা ফিনান্সিয়াল এক্সপ্রেসের ভার্সন আমি বলছি, 83% এমপ্লয়মেন্ট আসে সার্ভিস সেক্টর থেকে, মানে ব্যাংকিং বলুন, আইটি বলুন, ট্যুরিজম বলুন, এডুকেশন বলুন, ইন্স্যুরেন্স বলুন,
এই সেক্টরটা থেকে, এবং এই সেক্টর সেখানেই হয় যেখানে অর্থনীতিটা বেশি, মানে প্রাইমারি সেক্টর দিয়ে শুরু হয়, তারপর সেকেন্ডারি সেক্টর মানে ভারী শিল্প বলুন, মাইনিং বলুন, ইত্যাদি ইত্যাদি, এবং তারপর গিয়ে টার্সারি সেক্টর মানে সার্ভিস সেক্টর। পশ্চিমবাংলা কিন্তু এই গ্লোবালাইজেশনের চক্করে আজকে আপনি দেখতে পাবেন যে অনেক জায়গায় একটা ডাউনফল হয়েছে একটা জিডিপি সারা ভারতবর্ষে, কিন্তু পশ্চিমবাংলায় ডাউনফলটা খুব বেশি হয়নি। কেন? কারণ কি গ্লোবাল সেক্টরের সঙ্গে জড়িত, এবং কোভিডের জন্য শিল্প কারখানা প্রচুর বন্ধ হয়েছে, কিন্তু সার্ভিস সেক্টরটা, ট্যুরিজমটা বাদ দিলে, ম্যাক্সিমাম ট্যুরিজমটা বাদ দিলে, ব্যাংকিং ধরুন, ইন্স্যুরেন্স ধরুন, টেকনোলজি সাপোর্ট ধরুন, আইটি ধরুন, এগুলো কিন্তু মেজর লস হয়নি। তাহলে যদি কেউ বলে যে পশ্চিমবাংলায় অর্থনীতির বিকাশ হয়নি, শুধুমাত্র পশ্চিমবাংলায় ভারী শিল্পর বিশাল নেই, আছে জেএসডব্লিউ আছে, দুর্গাপুর আছে, শ্যাম স্টিল আছে, রঘুনাথপুর আছে। কোহিনূর, আমার বক্তব্য হচ্ছে সার্ভিস সেক্টরে একটা কোয়ালিটি ম্যান পাওয়ার এমপ্লয়েড হয় যাদের একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আছে। আমি প্রান্তিক মানুষকে, যারা কলকারখানা, আজকে শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, প্রান্তিক মানুষগুলোকে যদি আরো বেশি করে কলকারখানায় আমরা এমপ্লয়েড করতে পারি। আমি স্যার এই বিষয়টার মধ্যেই আসছি। শিল্প লাগবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি না হলে কি হয় যে পার্মানেন্টলি কান্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া মুশকিল হয়। মানে কোহিনূর একটা কথা বলছি যে আমরা মানে সবসময় আমরা এটা দেখেছি যে সার্ভিস সেক্টর আমাদের ভারতবর্ষে কিন্তু সার্ভিস সেক্টরে ম্যাক্সিমাম লোক এমপ্লয়েড, এটা জানি আমরা, কিন্তু যদি সেকেন্ডারি সেক্টরটাকে না ডেভেলপ, যেটা আমরা দেখেছি যে জার্মানির ক্ষেত্রেই বলো বা যে আমি একটু স্পেসিফিক করে দিই কোহিনূরের কাছে। কোহিনূর এক সময় বাংলা না, ধরো সরকার বললে আমাদের এক সেকেন্ড, একটা মিনিট, আপনি এখানে একটা সমস্যাও আছে। নিশ্চিতভাবে আমরা 10 বছর শাসন করেছি, সমস্যাটাকে মেটানো যাচ্ছে না কেন সেটা আমার মনে হয় যে মানুষের কাছে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্লিয়ারিফিকেশনটা দরকার। যে এক্সটেন্সিভ ল্যান্ড ইউজ, তার মধ্যে যে জুট ইন্ডাস্ট্রি গুলো আছে এবং সেগুলো বন্ধ কলকারখানা আছে, সরকারের কাছে কিন্তু এই অপশনটা নেই যে আমি বন্ধ কলকারখানার জমিগুলো অ্যাকোয়ার করে সেখানে শিল্প করব। কারণ কি সেগুলো সবকটাই সাবজুডিস্ট অবস্থায় আছে, লেবাররা কেস করেছে, নয় মালিক পক্ষ কেস করেছে, নয় সরকারে কেস করেছে, সেই ল্যান্ড ইউজ গুলো করা যাচ্ছে না। তো সরকারের কাছে একটা ইজি অপশন, যেহেতু আপনি জানেন পশ্চিমবাংলার এক্সটেন্সিভ অংশটা এগ্রিকালচারাল ল্যান্ড, তো অত ল্যান্ডের মাঝে সরকারের কাছে সবচেয়ে ইজিয়েস্ট অপশন, কিন্তু সবচেয়ে কঠিন অপশন। কারণ কি আপনাকে এডুকেটেড লেবার লাগবে, স্কিলডের থেকেও ইন্টালেকচুয়ালি এডুকেটেড লেবার লাগবে আপনাকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি করতে বা সার্ভিস সেক্টর করতে। মহানন্দা দেবী, এটা তো একটা ডেফিনিট অ্যাচিভমেন্ট একটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে। যারা 55,000 কলকারখানা বন্ধ নিয়ে হাতে এসেছিল, তারা আজকে সার্ভিস সেক্টরে 56% জিএসডিপি দিচ্ছে। ইজ ইট নট এ অ্যাচিভমেন্ট অফ আ গভর্নমেন্ট? এটা তো ডেফিনিট অ্যাচিভমেন্ট একটা সরকারের। আমি একটু ঠিক আছে, যে কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এটা এক্সটেনশনটা দাবি করাটা খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল সেটার দিকেই ফয়সলা হবে। তবে সত্যি কথা, 10 বছরের কতগুলো এক্সপেকটেশনে, যেমন হচ্ছে এককালে এখানে হোশিয়ারি শিল্পটা খুব ভালো ছিল, আস্তে আস্তে এখান থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়ে ওটা কোয়েম্বাটুরে চলে গেছে। এটা কিন্তু একটা লার্জ স্কেল অফ এক সময় হতো বহু এমপ্লয়মেন্ট। তবে একটা ঠিক কথা যে আগামীকাল ভোটে এটাও লক্ষণীয়, এই যে সেলফ হেল্প গ্রুপ এবং যারা ট্র্যাডিশনাল যেটা হ্যান্ডিক্রাফটস আর কি, তার কারণ হচ্ছে বিশ্ব বাংলার মাধ্যমে কতটা বেনিফিশিয়ারি কতটা তৈরি হয়েছে এবং কতটা একটা যে শ্রমদিবস তৈরি করতে পেরেছে, যারা পেয়েছেন তারা কিন্তু, আমি খুব কনফার্ম যে তারা কিন্তু, বিশেষ করে লোকশিল্পীরা, বাংলায় প্রচুর এরকম লোকশিল্পী রয়েছেন, তারা কতটা যে সমস্তগুলো যারা এই সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন, এইটা কতটা ভোট গ্যাদার করলো। কারণ হচ্ছে 43%-এ দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। যদি 1-2% তারা বাড়ান, বিশেষ করে তাদের যিনি পোল স্ট্র্যাটেজিস্ট তিনি তাই বলেছেন যে অন্তত 45% অ্যাচিভ করবে, তাহলে কিন্তু নিঃসন্দেহে ওই দিকটাই কিন্তু ঢলে রয়েছে অনেকটা বেশি। কিন্তু এর বাইরেও কতগুলো জায়গা থাকে যে আমি সব কিছু পাওয়ার পরও কিন্তু কোথাও একটা হিন্দু মুসলমান প্রশ্নটা আমাকে বেশ একটু নাড়িয়ে দেয়। কোথাও হচ্ছে যে বাংলায় উন্নয়ন বলতে ঠিক অনেক ক্ষেত্রে দেখতে পান না যে ঠিক উন্নয়ন, মানে তার হয়তো সেটা মানে সেইভাবে মানে তিনি অনুভব করতে পারেননি। এই সংখ্যাটা কিন্তু কম না, বহু মানুষ কিন্তু এগুলো তারা কিন্তু ক্যামেরার সামনে, আমরা যখন বুম মানে ক্যামেরা নিয়ে তাদের সামনে বুম ধরেছি, তারা কিন্তু এগুলো বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন, বহু জায়গায় বলেছেন। আমি এই জায়গা থেকে একটু জয়দেব ঘরের কাছ থেকে জানতে চাইবো, জয়দেব, বিশেষভাবে
তিন চারটে জায়গার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা বাঁকুড়া আবার বলছি, পুরুলিয়া, আরেকটা হচ্ছে গোঘাট, ওই 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 যে ওই অঞ্চলটা, এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা। সেটা কি কালকে খুব গুরুত্বপূর্ণ, মানে কিছু কি ইঙ্গিত দিতে পারেন? না 2019-এর থেকে সত্যি তৃণমূল 2016-র মতো না হোক, আবার 19-এর মতো না হোক, আরেকটা অন্যরকম একটা রেজাল্ট দিল, যেটা বিজেপির থেকে একটু লিড করছে হয়তো উত্তরবঙ্গ থেকে, এরকম কি কিছু আমরা দেখতে পাবো? দেখুন, পশ্চিমবঙ্গে অনেকগুলো ন্যারেটিভের মধ্যে একটা ন্যারেটিভ ছিল এইটা, এবং এটাকে অনেকভাবে এক্সিকিউট করবার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সফলতার সাথে প্রশাসন সেই ন্যারেটিভটা তৈরি করতে দেয়নি। আমরা ভারতবর্ষের প্রেক্ষিতে অন্যান্য রাজ্যে দেখেছি বিভিন্ন সময় ঠিক নির্বাচনের আগে হিন্দু মুসলমান ইস্যুটাকে চাঙ্গা করা বা চাগিয়ে দেবার জন্য অনেক রকমের ক্রিয়া প্রক্রিয়া এবং ঘাত প্রতিঘাত করা হয়। সেটা কিন্তু ব্যর্থ হয়েছে এবারের পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু সেটা সৃষ্টি করতে পারেনি, এবং পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান না অন্য রাজ্যের হিন্দু মুসলমানের থেকে অনেক আলাদা। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান কিন্তু একসাথে ওই একই বৃন্তে ত্রুটি কুসুম হয়ে থাকতেই কিন্তু বেশি স্বচ্ছন্দ বোধ করে, কারণ আমার তো বহু বন্ধু মুসলিম, এবং আমার তো হিন্দু মুসলিম সবাইকে নিয়ে কাজ। তো তাদের কাছে হচ্ছে এই আবহাওয়াটা তৈরি যারা করছে তাদের উপর উল্টে রোষ আক্রোশ তৈরি হয়েছে। তারা বলছে আমাদের যে টেক্সচার ছিল, আমাদের যে ধর্মীয় টেক্সচার, যে বিন্যাস, সেটাকে ডিস্টার্ব করা হচ্ছে। অতএব এই নিরিখে পশ্চিমবঙ্গে মানুষ কিন্তু ভোট দেবে না, এবারে হিন্দু মুসলমানের নিরিখে দেবে না। কিন্তু সুজিত বাবু, আমি একটা কথা বলতে চাই, বাবু, অনির্বাণ বাবু এবং মহানন্দাদি কয়েকটা কথা বললো, কিন্তু মাঝখানে একটা জায়গা এড়িয়ে গেল, সেটা হচ্ছে মাঝারি শিল্প, মানে যেটা আমরা মেসমি জানি, আমি মেসমির সাথে যুক্ত বলে আপনাদের বলছি, মেসমি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সেরা। এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এর কন্ট্রিবিউশন কিন্তু প্রচন্ড, এবং এর এমপ্লয়মেন্ট জেনারেট করার যে ক্যাপাসিটি, ডেনসিটি অন্যান্য ভারী শিল্প বা ক্ষুদ্র কুটির শিল্প থেকে অনেক বেশি। পশ্চিমবঙ্গ কিন্তু মেসমিতে, মানে মিডিয়াম যে স্কেল ইন্ডাস্ট্রি, তাতে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করেছে। আর একটা কথা আমি বলবো সুজিত বাবু, শুধু রাহুল গান্ধী যে টুইটটা করেছে, সেই টুইটের পরিপ্রেক্ষিতে আজকে ফ্রিডম হাউসের যে রিপোর্ট এসছে, এই ফ্রিডম হাউসের রিপোর্ট এবং আজকে রাহুল গান্ধীর টুইট দুটোকে মেলালে একটা কথা বলতে বাধ্য, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল কংগ্রেস থাকলে গণতন্ত্রটা আরো সুস্বাস্থ্যকর হবে। ওকে, আমাদের সঙ্গে একটু দূরভাষে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, দমদম কেন্দ্র থেকে তিনি প্রার্থী। আমি বিমলদা, আপনার কাছে এই প্রশ্নটা, আগামীকাল তো ভোটের কাউন্টিং স্বাভাবিক, আপনি কতটা এই সময় নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? কি হতে চলেছে বলে আপনি মনে করেন? না, আমার মধ্যে কোনো টেনশন নেই তো, হয়তো বসে বসে আড্ডা মারছি, গল্প করছি, কয়েকজন আছে কাজ করছে, কোনো টেনশন নেই। কারণ আমি জানি, আমি তো শুধু একজন রাজনীতি করি ওরকম ব্যাপার তো নেই, আমি রাজনীতিটা চর্চা করেছি, আমি জানি কি হতে পারে। ওই দু একটা থার্ড গ্রেড টেলিভিশন চ্যানেল নিজেদের স্বার্থে কি সমীক্ষা দেখিয়েছে, ওটা নিয়ে আমি একেবারে চিন্তিত নই, কারণ ওটা তাদের কোটি কোটি টাকা বিজ্ঞাপনের ব্যাপার, ওই স্বার্থেই ওরা করছে। কি হবে আমি জানি, আগামীকাল ভারতীয় জনতা পার্টি জিতবে, দমদম কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টি জিতবে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি একেবারে রিল্যাক্স। কোন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি জিতবে বলে আপনি মনে করেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন। আপনি যদি সময় দেন আমি একটা কথা বলি, আমি 1977 সালে পরিবর্তনটা দেখেছি, তখন বয়স আমার অনেক কম, অতটা মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে আমি জানি যে প্রবল প্রতাপান্বিত কংগ্রেস, সেই প্রবল প্রতাপান্বিত কংগ্রেসকে শুইয়ে দিয়েছিল জনতা পার্টি, যার বুথে কোনো এজেন্ট ছিল না, এটা ছিল মাস আপসার্জ। দ্বিতীয়, আমি দেখেছিলাম 2011 সালে প্রতিটি বুথে সিপিএম এর তার এজেন্ট আছে, বুথের বাইরে তাদের বড় বড় সব করেছে, সেই সিপিএম কে লোকে শুইয়ে দিয়েছিল, ফলে এটাও ছিল মাস আপসার্জ। সেই রকম একটা মাস আপসার্জের যে লক্ষণগুলো আমি কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে দেখতে পেয়েছি। তার কারণ মানুষ এই সরকারকে অনেক আশা নিয়ে এনেছিল 2011 সালে। তারা ভেবেছিল যে সিপিএম যে অন্যায়গুলো করেছে, পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম যে ভুলগুলো করেছে, সেটাকে বাদ দিয়ে তারা মানে অন্তত এমন একটা রাজনৈতিক ব্যবস্থা করবে যেখানে মুক্ত সমাজ হবে, মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে, কথা বলতে পারবে। তার বদলে কি হলো, গোটা সমাজটা চলে গেল একদল তোলাবাজের হাতে, গোটা সমাজটা চলে গেল গুন্ডা বদমাশের হাতে। ওই বীরভূমের ওই নেতা, যাকে কাপালিকের মতো দেখতে,
তাকে প্রশ্রয় দেবে, সে পুলিশ মানবে না, কিছু না, এগুলো কোনো সভ্য দেশে চলে না। ফলে এরকম একটা অসভ্য সমাজের যে তৈরি করলো এরা, মানুষ জবাব দেবে না আপনি যে ভেবেছেন নাকি? মানুষকে কি ভাবেন? বিমলদা, আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনি অ্যান্টি ইনকামবেন্সি, এই যে তৃণমূলের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির অনেকেই তারা প্রার্থী হয়েছেন। তাহলে কি অ্যান্টি ইনকামবেন্সিটা ওই দিকে না আবার শিফট করে যায়, এরকম কোনো সম্ভাবনা কি আপনি মানে অনেকেই দেখতে পাচ্ছেন? এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, আপনি কাদের কথা বলছেন একদম নাম ধরে আলোচনা করতে আমার কোথাও কোনো বাধা নেই। এক হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ এবং উচ্ছ্বাসের প্রভাব দেখেছি, তাতে অন্তত অ্যান্টি ইনকামবেন্সির বিন্দুমাত্র লক্ষণ আমি দেখিনি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি বলুন, যখন সে তৃণমূল কংগ্রেস করতো, কি অন্যায়ের অভিযোগ আছে? তেমন কি অভিযোগ আছে? কি কিচ্ছু নেই। ফলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে চলে আসা, এগুলো এবং মুকুল রায় বহু আগে তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। যদি সেটা অ্যান্টি ইনকামবেন্সি হতো তাহলে 2019 সালে লোকসভা নির্বাচনেই পড়তো। সুতরাং সেগুলো লোকসভা নির্বাচনে পড়েনি। এবং পরবর্তীকালে মুকুল রায় বা রাজীব ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসা, এটা কিন্তু মানুষ ভালোভাবেই নিয়েছে। ফলে অ্যান্টি ইনকামবেন্সি তো এইভাবে ব্যক্তির এগেনস্টে হয় না তা নয়। বিমলদা, আপনি দুজনের নামে তার স্টলওয়ার্ড পরিচিত মুখ, আপনার যুক্তি শুনলাম। বিশ্বজিৎ কুন্ডু টেটের ব্যাপারে সমস্ত বিরোধীদের অভিযোগের কিনারায় তিনি কানলায় প্রার্থী হয়েছেন, বা সব্যসাচী দত্ত, এরকম আরও অনেক নাম রয়েছে। এই সম্মিলিত অভিযোগগুলির তো একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়। তার একটা মেজর অংশ কিন্তু বিজেপির প্রার্থী, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সিটা ওই দিকেই শিফট করে যাবে। সাধারণ মানুষ বলবে এই কী হলো, এটা মানে এরকম সম্ভাবনার কথাও অনেকে বলছেন। আমি সেই পরিপ্রেক্ষিতে জানি মানে আরও কতগুলো নাম আছে। না দেখুন, একটা কথা বলি, আপনি যে নামগুলো বলছেন আমি কোনোটাই উড়িয়ে দেব না। আমি বিজেপি করলেও আমি তো রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক, কিন্তু আমি পরিষ্কার একটা কথা বলি, যখন একটা রাজনৈতিক ব্যবস্থা বদলের সম্ভাবনা আসে, তখন কিন্তু মানুষ সেই ব্যবস্থা যারা পরিচালনা করছে তার দিকে আঙুল তোলে। আপনাকে বলি, 1977 সালে গোটা আঙুলটা উঠেছিল কিন্তু ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে। ঠিক যেরকম এখন কিন্তু পশ্চিমবাংলায় গোটা আঙুলটা কিন্তু উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই সময়ে ইন্দিরা গান্ধীকে ছেড়ে দিয়ে কংগ্রেস ফর ডেমোক্রেসি কে করেছিলেন? জগজীবন রাম। অথচ নির্বাচনের আগে পর্যন্ত তিনি কংগ্রেসের সঙ্গেও ছিলেন। তারপরেও কি অ্যান্টি ইনকামবেন্সি টাচ করতে পেরেছিল? পারেনি। জনতা পার্টি কিন্তু জয়লাভ করেছিল। ফলে মানুষের কাছে বড় থ্রেট ছিল তখন কিন্তু ইন্দিরা কংগ্রেস। ঠিক যেরকম আমি এখন মনে করি মানুষের কাছে বড় থ্রেট কিন্তু এই তৃণমূল কংগ্রেস, কারণ তারা পলিটিক্যাল সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছে। দে হ্যাভ টোটালি ডিস্ট্রয়েড দ্য পলিটিক্যাল সিস্টেম। ফলে মানুষের অ্যান্টি ইনকামবেন্সির গোটাটাই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে, সেই সম্ভাবনা প্রবল। আপনি একটা দুটো নাম বললেন, সেই নাম নিশ্চয়ই মানুষ তাদের মতো বিচার করবে, সে নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু আপনাকে বলে দিই যে এখানে কিন্তু একটা সিস্টেম, একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যারা পরিচালনা করছে, গোটা আক্রোশটা, ক্রোধটা কিন্তু তাদের বিরুদ্ধে মানুষের তৈরি হয়েছে। ফলে আপনি যাই বলুন না কেন, অ্যান্টি ইনকামবেন্সিটা কিন্তু এখন তৃণমূল কংগ্রেস বা সেই দল যারা চালাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক বুদ্ধিতে আমি এভাবেই এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধন্যবাদ বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক, ভারতীয় জনতা পার্টির হয়ে। আগামীকাল দমদম কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ, সেখানে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ যেরকম ভারতীয় জনতা পার্টির প্রত্যাশী, ব্রাত্য বসু সেখানে রয়েছেন এবং পলাশ দাস সংযুক্ত মোর্চার প্রার্থী। 50টা কেন্দ্রের দিকে আগামীকাল আমরা বিশেষ নয়, এই 50টা কেন্দ্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। অনেকগুলো কেন্দ্র রয়েছে। এই 50টা কেন্দ্র আমরা এমনভাবে বেছে নিয়েছি যেগুলো সম্পর্কে কিন্তু মানুষের প্রবল কৌতূহল আছে, কী হবে না হবে সেটা কিন্তু খুব একটা ডিসাইসিভ ফ্যাক্টরের দিকে যাবে। অনেকগুলো ফ্রিঞ্জ এরিয়া আছে, যেরকম অনেকগুলো হচ্ছে মিশ্র ধর্মের, যেখানে পাশাপাশি সহাবস্থান ঝামেলা হয়েছে সেগুলোতে নির্বাচনের সময়। এই রকম 50টা কেন্দ্র আমাদের রয়েছে আগামীকাল সকাল 7টা থেকে। সেই 50টা কেন্দ্র কোন দিকে টার্ন নিচ্ছে, কে কতটা, সেই দিকে বিশেষ নজর আমরা রাখবো। আমি শুনছিলাম, হ্যাঁ নিশ্চয়ই, কোহিনুর কি বলবো? আচ্ছা, একদম মানে নিজের ইচ্ছা মতো যুক্তি সাজিয়ে নিল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নেই, রাজীব বন্দ্যোপাধ্যায় ভালো। শুভেন্দু অধিকারী জয়েন করেছে, স্বতঃস্ফূর্ততা আছে বলে শুভেন্দু অধিকারী ভালো। মানে ঠিক উল্টোটা করলে, রাজীব গান্ধী ইটপাটকেল খেয়েছে, রাজীব গান্ধী বলতে গেলে স্বতঃস্ফূর্ততা নেই, সে ভালো নয়।
আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি চোরটা শিশির বাবুর ছেলেটা সব থেকে বেশি মেদিনীপুরে এই গানটা বেজেছে, শুভেন্দু অধিকারী ভালো না। এটা বোকা বোকা যুক্তি, যেটা নিজের পছন্দ সেই অপশনটা নিয়ে আমি নামিয়ে দিলাম। দুই, উনি ৭৭-এর কথা বলছেন, ৭৭-এ কিন্তু বাবু জগজীবন রামের বিরুদ্ধে, রাম মনোহর লোহিয়ার বিরুদ্ধে কিংবা জয়প্রকাশ নারায়ণের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। দুর্নীতি অভিযোগ প্রাইম ছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, ফ্যাসিবাদীর অভিযোগ ছিল প্রাইম সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। এখানে কিন্তু ব্যাপারটা উল্টো। এখানে আপনারা স্পেসিফিক্যালি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা ঝেড়েছে, কিন্তু কয়লা কাকে দিয়ে ঝেড়েছে? আমাদের জিতেন তিওয়ারিকে দিয়ে। তাহলে জিতেন ছোট চোর চোর নয়, বড় চোর চোর। এইটা তো নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেওয়া যুক্তি। যেই পছন্দটা আমার, যেই যুক্তিটা আমার স্যুট করছে আমি সেটা নেব, যেই যুক্তিটা আমার স্যুট করছে না আমি সেটা নেব না। আজকে তো মানুষ প্রশ্ন করতে পারে যে গরুগুলো তো উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা থেকে পাচার হয়ে আসছে, তারপর তো কলকাতায় হয়ে বা মুর্শিদাবাদ হয়ে বা বসিরহাট হয়ে বা বাংলাদেশ বর্ডারে যাচ্ছে, উত্তরপ্রদেশ হরিয়ানায় গরুগুলোকে চেক করছে না কেন? সেখান থেকে কি করে গরুগুলো বর্ডার ছেড়ে বেরিয়ে আসছে? সেখানে কারা হাফতা নিচ্ছে? কিন্তু আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে ঠিক কথা, ওই উত্তরপ্রদেশ থেকে গরু হাটে আসে, হাট থেকে আবার যায়, বা অনেকগুলো হাটে না এসে সরাসরি যায়। এই তো এগুলো যারা বোঝে, কিন্তু কতজন বোঝে এই বিষয়গুলো? এই যে এখানে উনি একটা কথা বলছেন যে পশ্চিমবঙ্গে পলিটিক্যাল যে সিস্টেমটাকে তৃণমূল কংগ্রেস, এই পলিটিক্যাল সিস্টেমটা বলতে কি বলতে চাইছে, মানে তুমি কি বুঝতে পারছো বলে তুমি মনে করো? দেখুন, বিজেপি আজকে 158 জন প্রার্থী দিয়েছে তৃণমূল থেকে, গোটা 5-6টা 10টা 12টা আছে বামফ্রন্ট থেকে। বিজেপির সব থেকে প্রসপেক্টিভ 4-5টা সিটে তৃণমূল কংগ্রেস নয়তো বামপন্থীদের প্রার্থী, সেটা শিলিগুড়ি হোক, সেটা নন্দীগ্রাম হোক, সেটা ডোমজুর হোক, সেটা সিঙ্গুর হোক, একদম লাগবে যে প্রসপেক্টিভ ক্যান্ডিডেট কারা, সব তৃণমূল নয়তো সিপিএম এর। এর পেছনে কারণটা কি? মূল কারণটা হচ্ছে না ডিফারেন্স। দেখুন, 2011 সালে বা 1977 সালে বামপন্থীদের একটা তেড়ে আন্দোলন 5 বছরের, তৃণমূলের একটা 4-5 বছরের তেড়ে আন্দোলন, সেখান থেকে আন্দোলনের সন্তান হিসেবে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কিন্তু গত 5 বছরে কোনো আন্দোলন নেই। আজকে বাংলার মানুষ শুধুমাত্র পাল্টি খাওয়ার লোকদের দেখে ভোট দেবে। আজকে যদি বিজেপি স্বয়ং নির্ভর হতো, বিজেপি যদি সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্ট হতো, তাহলে তো বিজেপি নিজে থেকে ক্যান্ডিডেট দিতে পারতো। কেন বিজেপির 158টা 294-এর মধ্যে সংখ্যা গরিষ্ঠতা? আমি তো এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস 1.5টা দলের 1.5টা দলের প্রার্থী দিয়েছে, 294টা তৃণমূল কংগ্রেস, 150টা বিজেপি। তাহলে 1.5খানা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভা লড়ছে। এটাই তো দাঁড়াচ্ছে। যদি বিজেপি স্বয়ং নির্ভর হতো, বিজেপি যদি আন্দোলনের উপর, গণ আন্দোলনের উপর ভিত্তি করে দলে আসতো, সরকারে আসার চেষ্টা করতো, তাহলে তো 158 জন তৃণমূল কংগ্রেস, গোটা 1.5 ডজন বামপন্থী প্রার্থী লাগতো না, তারা নিজেরাই প্রার্থী দিতে পারতো। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন বিজেপি রাজ্য স্তরে কিছু নেই, তাদের যা আছে মোদি। এই মোদি দিয়ে তো কর্পোরেশন ভোট বা রাজ্য স্তরের ভোটটা হয় না, মোদি দিয়ে কেন্দ্রীয় সরকারের ভোট হতে পারে। এই বেসিক ডিনামিক ডিফারেন্সেসটা ধরতে হবে। মহানন্দ কাঞ্জিলাল। হ্যাঁ, যেটা হচ্ছে যে লোকসভা ভোটের সঙ্গে তো কম্পেয়ার করা হচ্ছে 2019 এবং 2016, এটা নিয়ে খুব কম্প্যারিজন হচ্ছে। কিন্তু যেটা আসল কথা হচ্ছে যে কেন্দ্রীয় মানে 2019-এর যে লোকসভা ভোট, সেটার পার্সপেক্টিভটা কিন্তু আলাদা। অর্থাৎ কেন্দ্রীয় লোকসভার ভোটটা যখন মানুষ দেয়, তখন কী ভেবে দেয় যে কেন্দ্রীয় সরকারে দিল্লিতে আমার রিপ্রেজেন্টেটিভ কে যাবে, এবং সেখানে কিন্তু তখন নরেন্দ্র মোদীর মানে অল্টারনেটিভ হিসেবে কোনো স্ট্রং লিডার ছিল না সেই পরিপ্রেক্ষিতে, যার জন্য এখানেও সেই হাওয়াটা কিছুটা কাজ করেছিল যে বামেদের ভোটের একটা বড় অংশ বিজেপিতে গেছিল। এটা কিন্তু একটা ফ্যাক্টর, এটা আমরা ভুলে গেলে চলবে না। কিন্তু বিধানসভা ভোট কিন্তু আলাদা জিনিস। বিধানসভা ভোটে আমরা ভোট দিই যে আমরা এমন একজনকে জনপ্রতিনিধি হিসেবে আনতে চাই যে আমাদের কথা, আমাদের প্রবলেমের কথা বিধানসভা অর্থাৎ আমাদের লোকাল যে স্টেট সেখানে আসে। পার্সপেক্টিভটা কিন্তু আলাদা, এই দুটো কম্প্যারিজনটা সবসময় মেলে না। ফুল যাই হোক, আমরা এই পর্যন্তই আজকে থাকি। প্রত্যেকের বক্তব্য শুনলাম, এবং এই বক্তব্য থেকে একটা জিনিস, আগামীকাল অবশ্যই অনেক ফ্যাক্টরস নিয়ে এই 2-3 বছর ধরে আমরা চর্চা করলাম। প্রতি মুহূর্তে বিভিন্ন ইস্যুগুলো এসেছে, সেই ইস্যুগুলো নিয়ে এসছে। কতগুলো মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো মনে হয় যে সব ঠিকই হ্যায়,
কিন্তু কত কোনো মুহূর্ত আসে, করোনা কিন্তু একটা বড় প্রভাব বাংলার রাজনীতিতে ফেলে গেছে। এই নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং একটা লড়াই, যে লড়াইটা অত্যন্ত কিন্তু বেশ অসম লড়াইয়ের মধ্যেও চলে গেছিলো। সেই লড়াইটা একটি তৃণমূল কংগ্রেসকে এমনভাবে সেটা একটা প্রজেক্টেড দল, সেটি একটি আঞ্চলিক রাজনীতি বা একটা আঞ্চলিক জাতীয়তাবাদের প্রশ্নকে সে সামনে নিয়ে আসে। খুব স্পেসিফিক্যালি বললে বাংলার জাতীয়তাবাদ, সে বাংলার মধ্যে বহু আবার মানুষ অ্যাকোমোডেটেড হয়েছে যারা কিন্তু বাংলাকে আবার ভালোবেসে ফেলেছেন। আবার অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু মনে করেন যে কেন্দ্র রাজ্যের এই একটা অসম মানে সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে বাংলার উন্নয়ন ব্যাহত হয়েছে। এরকম বহু ভোটার রয়েছেন যারা ফ্লোট করেন, তার কতগুলো প্রশ্ন, সেই ভোটারটা বাংলায় খুব বেশি আছে তা না, এখানে কিন্তু স্পষ্ট একটা বিভাজন রয়েছে। সেই বিভাজনটা কতটা কি ক্লিক করছে প্রত্যেক মুহূর্তের ডিটেলিং আপনাদের জন্য দেওয়ার জন্যে কাল সকাল 7টা থেকে আমরা আমাদের অভিযান শুরু করব। আজ বাংলা বলছে এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।